ইয়েস, আপনাদেরকে একটা ফিল্মের রিভিউ দিব। আপনাদেরকে বলেছিলাম যে প্রতিদিন না হলেও একদিন পর পর চেষ্টা করব প্রতিদিন একটা করে সিনেমার রিভিউ দেওয়ার জন্য। আজকে যে সিনেমাটা রিভিউ দেবো সেটার নাম রেড টু। হ্যাঁ, অজয় দেবগান এবং বানি কাপুরের সিনেমা রেড টু। ডিরেক্টর রাজকুমার গুপ্ত। রিলিজ হয়েছে মে মাসের 1 তারিখে। কিভাবে দেখেছি, কোথায় দেখেছি এই প্রশ্নটা আমাকে করেন না, বাট সিনেমাটা যে দেখছি জবরদস্ত দেখছি ভাই। ভাই পুরা টাইমটা আমার মানে অস্থির 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 দুর্দান্ত লেভেলের একটা গল্প। রেড পার্ট ওয়ান ওরা 2018 সালে রিলিজ করছিল, সেই সিনেমাটাও আমার কাছে খুব ভালো লাগছে। রেড টু আমার কাছে ভালো লাগছে, তবে সিনেমার ভিতরে যে গানগুলো দিচ্ছে ভাই অযথা। একটা সাসপেন্স মুভির মধ্যে যদি গান থাকে, হুট করে একটা গান চলে আসে, এটা একেবারেই অযথা, একেবারেই অযথা। আমার গান ছাড়া মানে সিনেমাটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। হ্যাঁ, সিনেমার মার্কেটিং এর জন্য, পাবলিসিটির জন্য গান দরকার, গান দরকার আছে, কিন্তু ওই গানটা আসলে পাবলিসিটি পারপাজে ব্যবহার করলে ভালো হতো। সিনেমার ভিতরে গানটা ইউজ করাটা আমার কাছে মনে হয়েছে যে দরকার ছিল না। সিনেমা যারা যারা অভিনয় করেছে চলেন একটু দেখে আসি কে কে অভিনয় করছে। অজয় দেবগান, বাণী কাপুর, রিতেশ দেশমুখ, সৌরভ শুক্লা, তামান্না ভাটিয়া একটা আইটেম সং অভিনয় করেছে। রজত কাপুর, অমিত সিয়াল, সুপ্রিয়া পাঠক মেইন মেইন আর্টিস্ট এখানে। তবে রিতেশ দেশমুখ একটা এন্টি ক্যারেক্টার করছে। মানে এখন রিতেশ দেশমুখ আসলে নায়ক হিসেবে তারা কেউ দিচ্ছে না, এখন কি করবে, এন্টি নায়ক এন্টি হিরো হিসেবে যদি একটা অবস্থান তৈরি করতে পারে সে, যদিও সে একজন মন্ত্রীর ছেলে যতটুকু জানি, তারপরেও তাকে দাম দিচ্ছে না ইন্ডাস্ট্রি, মানে পোষাচ্ছে না তাকে নিয়ে। মানে তার কোনো ছবি যদি সে সেন্ট্রাল হিরো হিসেবে, লিড হিরো হিসেবে যদি কোনো সিনেমা সে করে, সেই সিনেমা বলিউডে খুব একটা ব্যবসা করতে পারছে না। যাই হোক, অজয় দেবগনের সিনেমার একটা আলাদা একটা একটা বিষয় আছে তার। রেড টু, তার সিংহাম, তার মানে এক এক প্যাটার্নের অ্যাকশন সিনেমাও আছে, থ্রিলার সিনেমাও আছে, ড্রামা ফিল্মও আছে, দৃশ্যম। এই সিনেমাগুলো না অজয় দেবগনের একটা এমন একটা মানে উচ্চতায় সুউচ্চতায় নিয়ে গেছে, মানে হিরো হিসেবে তার এমন একটা গ্রহণযোগ্যতা। তার উপরে সে এখন সিনেমার কো প্রডিউসার হইতেছে, তার সিনেমা বানাইতে এখন খুব বেশি লগ্নি লাগে না। ধরেন এই যে রেড টু এর কথাই ধরি, মাত্র 48 কোটি টাকা বাজেটে সিনেমাটা করানো হয়েছে, কারণ অজয় দেবগন নিজে এখানে কো প্রডিউসার। মানে সে সিনেমার প্রফিট থেকে তার আয়, তার লভ্যাংশটা সে দিবে, সে রেমুনারেশন দিবে না, সেই হিসেবে সে এখানে কো প্রডিউসার। আর 7 কোটি টাকা ব্যয় করছে এই সিনেমার পাবলিসিটিতে, মানে পোস্ট প্রোডাকশন মার্কেটিং এ। তাহলে 7 আর 48, 55 কোটি টাকার বাজেটের একটা সিনেমা, সেই সিনেমা 5 দিনেই ভাই 103 কোটি টাকা আয় করে ফেলছে ক্রস অল ওভার ওয়ার্ল্ড। শুধু ইন্ডিয়াতে 98 কোটি টাকা আয় করে ফেলছে। 5 দিনে যে ছবি 100 কোটি টাকা আয় করে ফেলে, তার মানে এই সিনেমা যে সুপার ডুপার হিট হতে চলেছে, এতে কোনো দ্বিমত পোষণ করার কোনো অপশন নাই। রেড টু একটা গল্পটা এরকম শুরু হয় যে সে একটা আশ্রমের একজন বাবা বা আশ্রমের একজন মালিক, ইয়েকে, রিতেশ দেশমুখ, তাকে সবাই দাদা ভাই বলে। তো তার কাছ থেকে, তার কাছে যে 500 কোটি টাকা সে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, 500 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে সে প্রতি বছর। প্রতি বছর ট্যাক্স কি প্রতি বছর দেয়? হ্যাঁ, প্রতি বছর 500 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে। এই জিনিসটাকে অলমোস্ট গোছায় নিয়ে আসছে অজয় দেবগন, তাকে ধরে ফেলছে, কিন্তু শেষ মুহূর্তে তাকে আর ধরতে পারেনি, সবকিছু ক্লিন পাইছে। এখান থেকে সিনেমার সেকেন্ড হাফ শুরু হয়। তার মানে বুঝেন, ফার্স্ট হাফে অলমোস্ট তাকে ধরে ফেলছে, তারপরে ধরতে যায় সে পিছলায় গেছে বাইট বাসের মতো, তারা আর ধরতে পারেনি, সে পিছলায় বের হয়ে গেছে। তারপরে আবার সেকেন্ড ফার্স্ট হাফ থেকে সিনেমার লাস্ট পর্যন্ত তাকে আবার দ্বিতীয় ভাবে ছাই দিয়ে ধরার এবার প্রচেষ্টা, এবং ফাইনালি তাকে ধরতে তো পারবে, এটাই স্বাভাবিক। একজন সুপার ডুপার অনেস্ট একজন ইনকাম ট্যাক্স অফিসারের গল্প এখানে, এবং ইনকাম ট্যাক্স কিভাবে কাজ করে, ইনকাম ট্যাক্স অফিসারের কি পাওয়ার, ইনকাম ট্যাক্স অফিসারকে মানুষ কতটা সম্মান করে,
সবকিছু মানে ইনকাম ট্যাক্স রিলেটেড অনেক কিছুই এটার ভিতরে আপনারা দেখতে পারবেন সিনেমাটা দেখলে। এটাই একটা সিনেমার আমরা আমাদের দেশে সিনেমা হয় নায়ক নায়িকা পুতু তারপরে ভিলেনের সাথে কুতুকুতু তারপরে সিনেমা শেষ। সিনেমার ভিতরে যে একটা গল্প বলা যেতে পারে, সিনেমার ভিতরে যে একটা যে কোনো প্রফেশনাল দিক তুলে আনা হয়েছে, তুলে নিয়ে আসতে পারে সেই বিষয়টা আমাদের দেশের স্ক্রিপ্ট রাইটাররা কেন জানি উপেক্ষা করে আমি জানি না। এই যে একটা ইনকাম ট্যাক্সের মতো একটা কঠিন বিষয়কে ইনকাম ট্যাক্স শব্দটা শুনলেই তো আমরা এখান থেকে এড়িয়ে যাই, সরে যাই। আর ইনকাম ট্যাক্স বোরিং একটা সাবজেক্ট। ইনকাম রিটার্ন না, এটা আমার সিনেমা হয় এটা নিয়ে আমার এটা দেখতে ভালো লাগে। ইয়েস, এইটাকে গল্পের ভেতরে এত টুইস্ট, এত চেজিং, এত থ্রিল, সব এত ড্রামা ক্রিয়েট করা হয়েছে পুরো স্ক্রিপ্টটার ভিতরে যে আপনাকে পুরো সিনেমা দেইখা একবার যখন দেখতে বসবেন সিনেমা শেষটা করে আপনি উঠতে পারবেন। এত থ্রিলড একটা সিনেমা হয়েছে। সিনেমার প্রত্যেকের অভিনয়, অমিত সিয়াল যে ক্যারেক্টারটা করেছে, অজয় দেবগন তো অবভিয়াসলি দুর্দান্ত অভিনয় করেছে। বাট অজয় দেবগনের সঙ্গে রিতেশ দেশমুখের যে কমব্যাক, মানে হিরো আর এন্টি হিরোর যে কমব্যাক, এই কমব্যাকটা আমার কাছে মনে হয়েছে যে আরেকটু জমলে ভালো হইতো। আমার কাছে মনে হয়েছে যে হিরো ভিলেন ভিলেন লাগে নাই রিতেশকে। রিতেশ একটু ডিফারেন্ট টাইপ এর ভিলেন রোল প্লে করছে এখানে। সে চিরচরিয়া তো ভিলেনের মতো লাউড অ্যাক্টিং করে নাই। খুবই হাম্বল, খুবই একটা কি বলে তৃতীয় কোনো পথ অবলম্বন করেছে সে একটা ভিলেনকে পোর্ট্রেট করবার জন্য। এবং একটা ভিলেন যে এত ভদ্র হইতে পারে এই কারণে বোধহয় এই বিষয়টা এরকম লেগেছে যে একটা আশ্রমের বাবা বা একটা আশ্রমের মালিক কে মানুষ কেন এত ভালোবাসে, আর সেই আশ্রমের মালিকের যে ডার্ক সাইড গুলা, এত ডার্ক সাইড থাকতে পারে সেটা যারা আশ্রমের মালিককে ভালোবাসে তারা ক্ষুরক্ষরেও তারা টের পায় না, তারা চিন্তাই করতে পারে না এরকম একটা কাজ। এবং সেরকম একটা আশ্রমের যে প্রধান, তাকে অ্যারেস্ট করা তাদের সেই ইয়ার মধ্য থেকে, সেই ভক্তদের ভিতর থেকে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসা চারটিখানি কথা নয়। এটার স্ক্রিপ্ট লেখার সময় আমার মনে হয় স্ক্রিপ্ট রাইটারের যথেষ্ট যথেষ্ট মাথা খাটাতে হয়েছে ভাই। সাধারণ একটা অ্যাকশন সিনেমা লিখতে খুব বেশি মাথা খাটাতে হয় না, যতটা মাথা খাটাতে হয় এরকম একটা ইয়ে টাইপের সিনেমায়, থ্রিলার টাইপের সিনেমায় গল্প লেখার জন্য। যাই হোক, সিনেমাটা মে মাসের 1 তারিখে রিলিজ হয়েছে, আজকে মে মাসের 5 তারিখ, আমি 4 তারিখে দেখে ফেলছি। ভাল লাগছে দেখতে, আবার খারাপও লাগছে যে যেভাবে দেখেছি এভাবে আসলে উপায় নাই, কারণ এই সিনেমা আমাদের দেশে আদৌ আসবে না। আমাদের দেশে আসলে হয়তো আমি এটা এইভাবে দেখতাম না, আমি সিনেমা হলে গিয়েই এটার ইয়ে দিতাম, রিভিউ দিতাম। বাট দেশ বিদেশের সিনেমা আমাদের দেখতে হবে, সেটা যে কোনো উপায়ে হোক আমাদের দেখতে হবে, কারণ দেশ বিদেশের সিনেমা দেখলেই আমরা আমাদের সিনেমার সাথে কম্পেয়ার করতে পারবো, আমাদের সিনেমার কিভাবে আরেকটু মানোন্নয়ন করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলাপ করতে পারবো, সেগুলোর সাথে তুলনা করে কিভাবে আমাদের সিনেমাটাকে আরেকটু এগিয়ে নিয়ে যায় সেই বিষয়ে ধাবিত হতে পারবো। সেই জন্য আমাদের সিনেমাগুলো অ্যাটলিস্ট বিদেশের ভালো ভালো সিনেমাগুলো আমাদের দেখা উচিত। আমি এই সিনেমাটাকে 10-এ 7 দেবো ভাই রেটিং। আমার কাছে খুবই ভালো লাগছে। চলেন দেখি আমি আইএমডিবি রেটিং এ এই সিনেমার আহ, কত রেটিং কত হয়েছে। আমি আমি সবসময় রেটিংটা আগে দিই, পরে আইএমডিবি রেটিংটা চেক করি, যাতে করে বুঝতে পারি যে আমার রেটিং আর আইএমডিবি রেটিং এর সাথে পার্থক্য কিরকম হয়। আইএমডিবি রেটিং এর রেট টু রেট টু আইএমডিবিতে রেট টু আসছে হলো গিয়ে 8। আমি 7 দিয়েছি, আইএমডিবি রেটিং এ 8 আছে। তারপরে দর্শকের কাছে আমার চেয়েতেও ভালো লাগছে রেট টু। আই হোপ আপনাদের যারা যারা রেট টু দেখতে চান আপনারা জানেন কিভাবে দেখতে হবে। আপনাদের ওয়াচ লিস্টে রেড টু রাখার মতো একটা ছবি, দেখার মতো একটা ছবি, একটু দেখেন, দেখে এসে কমেন্টে জানিয়ে যান আপনাদের কাছে কেমন লাগলো।